আমার বন্ধু সংখ্যা অনেক বেশি, তবে কিছু বন্ধু আমরা খুবই দুষ্টু ছিলাম, যা বলার মতো না। সকালে উঠে স্কুল যেতাম, স্কুল থেকে এসে স্কুলের ব্যাগটা কোনো রকমে রুমের বারান্দায় ফেলে পালিয়ে যেতাম। খেলার মাঠে নয়তোবা কোনোদিন পুকুরের পাড়ে চলে যেতাম। সারাদিন খেলতাম আর বাগানের ফল দেখে রাখতাম। সারাদিনের ছুটোছুটি ক্লান্ত শরীর নিয়ে বাসায় ভয়ে ভয়ে যেতাম, কেউ যেন না দেখে। বাসায় গিয়ে কিছু খেয়ে শুয়ে পড়তাম, খুব উচ্চস্বরে বই পড়তাম। মা পড়া শুনে আর কিছুই বলতো না। তখন আমরা এসএসসি দেব। কিছু বন্ধুর নাম তো বলতেই হয়, জসিমুল, চানমিয়া, তাজমুল, আনোয়ার। একটা কথা বলে রাখি, আমার বন্ধুদের মধ্যে চানমিয়া ও তাজমুল তুলা রাশি ছিল। আমরা এই কজন বন্ধু খুব দুরন্ত পাখির মতো ছিলাম। কার কার গাছে ফল দেখে রেখেছি। ঠিক রাত 9টার পরে একে একে সবাই বাসা থেকে বের হয়ে যেতাম। কিছু কথা বলে রাখা ভালো, আমাদের সবার বাসাগুলোর মেন প্রপার্টি কাছেই ছিল। বাসার পাশেই রেল স্টেশন, থানা, খেলার মাঠ, কলেজ, স্কুল, অনেক পারিবারিক কবরস্থান। আমাদের বাসার সামনে সারা রাত দোকানপাট খোলা থাকতো, তাই বাসার সবাই ততটা খুঁজতো না। আর সবাই এভাবেই সবার বাগানের ফল পেরে খেতাম আর মজা করতাম। আমরা কোচিং ছুটি হওয়ার পর যার গাছের ফল পেরেছি তাদের বাসায় যেতাম। কোনো এক বিষয় নিয়ে গিয়ে দেখতাম তাদের মন মেজাজ খুব খারাপ। সুন্দর মতো কথা বলে চলে আসতাম। আর চানমিয়া ও তাজমুল তাদেরকে বলতাম, কেউ কিছু আমাদের কথা জানতে পারেনি। এভাবেই ফলমূলের সিজনগুলো খুব মজায় আনন্দে কাটাতাম। শুক্রবার জুমার নামাজ শেষ করে আমি এবং আনোয়ার হাঁটতে হাঁটতে আমাদের বাসার প্রায় 2 থেকে 3 কিলোমিটার দূরে দেখতে যাই যে কার বাগানে ফল আছে। দেখি তাজমুলের মামার বাড়ির পাশে পারিবারিক কবরস্থান, তার পাশেই অনেক পুরনো কাঁঠাল গাছ, আম গাছ। অনেক বড় বড় কাঁঠাল, প্রায় এক একটা কাঁঠালের ওজন 10 থেকে 15 কেজি হবে, যেটাকে আমরা খাজা কাঁঠাল বলে থাকি। সবাই বিকেলে একসাথে হয়ে বললাম যে আজকে রাতে সেখানে আমরা যাব। বাট তাজমুল কোনো কিছুতে রাজি হচ্ছে না, কারণ তার মামার বাড়ির পাশে। তাই অনেক কিছু বলার পরে সে রাজি হয়ে যায়। ঠিক যেমন কথা তেমন কাজ। রাত 9টায় কেউ পাটের ক্ষেতের বস্তা, কেউ রশি, কেউ ধারালো কাতি আর কেউ টর্চ লাইট নিয়ে সবাই একসাথে রওনা হলাম। সেখানে পৌঁছাতে 1 ঘন্টা লেগে গেল। কি বলবো, আমার প্রিয় লিসেনারদের, যারা এত রাতে কবরস্থানে গিয়েছে তারাই বুঝতে পারবে। অনেক অন্ধকার, ঝিঝি পোকার শব্দ আর জোনাকি পোকার নিভু নিভু আলো, সারা শরীরে কেমন যেন বাতাস লাগছে। হঠাৎ তাজমুল সবাইকে বলল, তোরা সূরা পড়ে বুকে ফু দিয়ে নে। আমরা সূরা পড়ে বুকে ফু দিয়ে পারিবারিক কবরস্থানের কাছে গেলাম। যাওয়ার পর কে গাছে উঠবে আমরা কথা বলে নিলাম। গাছে উঠবে আনোয়ার ও চানমিয়া। প্রথমে চানমিয়া উঠল, এরপর পাটের বস্তার মধ্যে রশি কাতি ঢুকিয়ে তার হাতে দিলাম। এরপরে উঠল আনোয়ার। চানমিয়া একটা ডালে উঠেছে, যে ডালটা আঁকা বাঁকা চলে গেছে এক কবরের ওপর। সে ডালে অনেক বড় বড় কাঁঠাল, আর নিচ থেকে লাইট মেরে বলছি, আর এই দিকে আসবি না, এখানে কয়েকটা কবর আছে। চানমিয়া বস্তাটা গাছের ডালের সাথে খুব সুন্দর করে বেঁধে নিল। এইবার সে একটা কাঁঠাল কেটে বস্তায় ঢুকিয়েছে। ঠিক তখনই নিচ থেকে তাজমুল বলে উঠল, চানমিয়া তুই নেমে আয়, আজকে হবে না, চল সবাই বাসায় যাই। কিরে, কি হলো তোর, কেন নামতে বলছিস? তাজমুল বলছে, তুই আগে নাম, পরে বলছি। এর 30 সেকেন্ডের মধ্যেই শুরু হলো ঘূর্ণিঝড় আর ওপর থেকে কিছু পড়ার শব্দ। এর সাথে সাথেই আনোয়ার চিৎকার দিয়ে বলে উঠল, চানমিয়া নিচে পড়ে গেছে, চানমিয়া নিচে পড়ে গেছে। আমরা সাথে সাথে লাইট অন করে দেখি চানমিয়া কবরের ওপর পড়ে কবর ভেঙে একেবারেই ভেতরে ঢুকে গেছে। আমরা সবাই দৌড়ে কবরের পাশে গিয়ে দেখি চানমিয়া কবরের ভেতরে জ্ঞান হারিয়ে ফেলেছে। আর জসিমুল বলে উঠল, গাছে লাইট মার, আনোয়ার গাছে আছে। আমি গাছের দিকে লাইট মেরে দেখি আনোয়ার তো গাছে নেই। জসিমুল, আনোয়ার গাছে নেই রে। তাজমুল বলে উঠল, আগে চানমিয়াকে দেখ, কবর থেকে তুলে নিয়ে আয়। একটা বিষয় বলে রাখি, তাজমুল অনেক সূরা জানত এবং 5 ওয়াক্ত নামাজ পড়তো, আর সে অনেক সাহসী ছিল। তাই গাছের ডালপালাগুলো মাটিতে আঁচড়ে মুচড়ে পড়ছে, কুকুর ডাক দিচ্ছে, পাখির ডাক, শেয়ালের ডাক, ঝিঝি পোকার শব্দ, অনেক কিছু বেড়ে গেছে, অনেক গুণ। আমরা সবাই থমকে আছি। আমি চিৎকার করে কেঁদে ফেলেছি, হে আল্লাহ, কি হচ্ছে এসব? তাজমুল বলে উঠল, কেন কাঁদছিস, চুপ কর, লাইট মার, আমি নামছি কবরে, ইনশাল্লাহ কিছুই হবে না আমাদের। এই কথা বলে সে কবরে নামলো। কিন্তু তাজমুল, চাঁদমিয়াকে তোল, কবর থেকে তোল ওকে। তাজমুল বলে উঠল, লাইটটা দে। যেমনই লাইট মেরেছে চানমিয়ার মুখে, দেখি সারা মুখ জুড়ে শুধু রক্ত, রক্ত আর রক্ত। দাঁতে দাঁত কামড় বসিয়ে জিব্বার সামনের অংশটুকু মাটিতে পড়ে আছে। তাজমুল চানমিয়ার কোমরের অংশ ধরে তাকে বসিয়ে দিয়ে বলল, আমি একা একা উঠাতে পারবো না, জসিমুল তুই নাম,
জসিমুল শুধু হু বলে কবরে নামলো। এর মধ্যেই আনোয়ার কোথা থেকে দাঁড়িয়ে এসে জসিমুলের মাথায় পা দিয়ে সজোরে লাথি মেরে কবরে ফেলে দিল। জসিমুল শুধু মা বলে চিৎকার দিয়ে তাজমুলের উপরে গিয়ে পড়লো। এই সব দেখে সেন্সলেস হয়ে পড়ি। আমার যখন সেন্স ফিরে আসে আমি তখন চোখ খুলে তাকাই, দেখি তাজমুল জসিমুল আমার পাশে সেন্সলেস হয়ে পড়ে আছে। তাদের হাতে পায়ে কামড়ের দাগ যেমন মাংস চিড়ে চিড়ে খায়। আমি ভয়ে ভয়ে আল্লাহর নাম নিয়ে কবরের দিকে তাকালাম। দেখি আনোয়ার চান মিয়ার বুকের উপরে বসে ডান হাতের আঙুলগুলো চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কি করব ভাবতে পারছি না, শুধু মনের ভেতরে এইটুকু কাজ করছে, পালাতে হবে। আল্লাহর নাম নিয়ে সূরা ইয়াসিন পড়তে পড়তে পালানোর চেষ্টা করি, কিন্তু পারি না। শরীরে শক্তি নেই, হাত পা কিছুই নাড়াতে পারছি না। শুধু কবরের ভেতর থেকে কথার আওয়াজ ভেসে আসছে, সব খাবো সব খাবো। মনে মনে যতগুলো সূরা জানি এলোমেলো ভাবে সব পড়তে লাগলাম। কোনো কিছুতেই কাজ হচ্ছে না। ভেবে নিলাম আজকে মৃত্যু অনিবার্য। মার কথা খুব মনে পড়ছে, হে আল্লাহ তুমি রক্ষা করো। এই সব ভাবতে ভাবতে আবার কবরের ভেতর থেকে খাওয়ার আওয়াজ। এইবার খাওয়ার শব্দটা যেন কেমন আঙুর ফল খাচ্ছে তেমন রসালো, আবার সেই শব্দ হুহু করে বাড়ছে। একটু কষ্ট করে চোখ ঘুরিয়ে তাজমুলের দিকে তাকালাম। দেখি তাজমুল আমার দিকে তাকিয়ে ছোট বাচ্চাদের মতো মুচকি হাসছে আর কবরের দিকে চোখের ইশারা দিয়ে তাকাতে বলছে। আমি খুব কষ্ট করে চোখ ঘুরিয়ে তাকাই কবরের দিকে, আর কিছুই দেখতে পাই না। শুধু কবরের ওপরে কালো কুচকুচে অন্ধকার। মনে হচ্ছে বিশাল কালো হাতি দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে। তার সারা শরীর দুর্গন্ধে ভরা আর পেটের নাড়িভুড়ি বের হয়ে আসছিল। আমি আর পারলাম না, সেন্সলেস হয়ে পড়ি। সেন্স ফিরে আসে যখন, তখন খুঁজে পাই নিজেকে ঠাকুরগাঁও জেলা সরকারি হাসপাতালে। আমার বেডের পাশে তাজমুল, তার বেডের পাশে আনোয়ার, পরের বেডে জসিমুল, আমার মা, আমার বোন, তাজমুলের বাবা মা, আনোয়ারের বড় ভাই, জসিমুলের ভাবি, সবাই, পরিবারের সবাই এসেছে। 3 দিন ধরে আমরা হসপিটালে। আলম বলল চান মিয়ার 2 চোখ ছিল না, তার বুকের মাঝে অনেকটা অংশ ফাড়ানো অবস্থায় ছিল, অনেকটা ফাটানো। এই কথা শুনে আমার বুকের ভেতরটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। নিজেকে ধরে রাখতে পারছি না। এ কি হলো আল্লাহ, কেন এমন হলো? আমার 6 মাস লেগেছে সুস্থ হতে। রাসেল ভাই ও প্রিয় লিসেনার, কি মনে হচ্ছে এখানেই সমাপ্ত? না, পার্ট 1 শুনলাম। এই ঘটনার 4টি পার্ট আছে। এই 6 মাস কিভাবে অতিবাহিত হয়েছে সে ঘটনা অনেক বড়।